নিমতলী ট্র্যাজেডির 14 বছর আজ। পুরান ঢাকা থেকে এখনো সরেনি রাসায়নিকের গুদাম, শনাক্ত হয়নি দায়ী ব্যক্তিরা। মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির বেশি নিয়ে হাজার কোটি টাকা হাতিয়েছে সিন্ডিকেট। পথে পথে ঘুরছে স্বপ্ন ভাঙা হাজারো মানুষ। বাজেটে সরকারকে 40% ব্যয় করতে হবে ভর্তুকি, সুদ পরিশোধ এবং কর্মচারীদের বেতন ভাতায়। পিছিয়ে পড়েছে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা। এবছর ডেঙ্গু আক্রান্তদের জটিলতা বেশি, হাসপাতালে রোগীর চাপ কম। প্রস্তুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং লাগাম টানা যাচ্ছে না ডিমের, খাবার ও ওষুধের দাম বাড়ায় লোকসানে খামারিরা, লাভের পুরোটাই যাচ্ছে সিন্ডিকেটের পকেটে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। জানিয়ে দিব পুরো সংবাদ। নিমতলী ট্র্যাজেডির 14 বছর আজ। 2010 সালের 3 জুন পুরান ঢাকার নিমতলীতে আগুনের ঘটনায় মারা যান 124 জন, দগ্ধ হন অর্ধশতাধিক। রাসায়নিকের গুদামে রাখা দাহ্য পদার্থের কারণেই পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। অগ্নিদগ্ধ হয়ে মারা যান অর্ধশতাধিক মানুষ। পুড়ে যায় 23টি বসতবাড়ি, দোকান ও কারখানা। তবে এই হতাহতের ঘটনায় থানায় শুধু সাধারণ ডায়েরি করা হলেও কোনো মামলা হয়নি। এতে আগুনের ঘটনার জন্য দায়ীদেরও শনাক্ত করা যায়নি। এদিকে ঘটনার পর তদন্ত কমিটি পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরিয়ে নেওয়ার সুপারিশ করে, তবে সেই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। সরকার নির্ধারিত ফির বাইরে গিয়ে এজেন্সি চক্র মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। অনিয়ম অব্যবস্থাপনার মাসুল হিসেবে দেশটির শ্রম বাজারে বন্ধ বাংলাদেশিদের প্রবেশাধিকার। এদিকে এজেন্সির প্রতারণায় সহায় সম্বল হারিয়ে পথে পথে ঘুরছে স্বপ্ন ভাঙা হাজারো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এর দায় রয়েছে সরকারেরও। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শৈশব বর্মন। মালয়েশিয়া যেতে না পেরে এজেন্সি আর দালালদের খোঁজে এখন পুরানা পল্টনের অলিতে গলিতে ঘুরছেন হাসান। আগের ঠিকানায় নেই এজেন্সি, তাই ফিরে পাওয়ার সম্ভাবনা নেই দালালদের দেয়া লাখ লাখ টাকা। কান্না ভেজা কণ্ঠে ক্ষোভ জানান তিনি। আল্লাহ ছাড়া কারো কাছে বলার আমার উপায় নাই, বুঝছেন। আমি নিজে একটা কঠিন ভুক্তভোগী, আমার লাইফটাই বরবাদ করেছে মালয়েশিয়া করিয়া। একই অবস্থা পল্টন সহ আশপাশে ঘুরতে থাকা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভাঙা হাজারো মানুষের। দিশেহারা হয়ে পড়েছেন তারা। তো আমরা এদিক দিয়ে মানসিকভাবে, পারিবারিকভাবে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আমরা আর্থিকভাবে তো অনেক ক্ষতিগ্রস্ত। এই পর্যন্ত ঘুরাইতে আছে, এখনো কিছু খবর দেই নাই, কইছে আজকাল করতেছে। মালয়েশিয়া যেতে কর্মী প্রতি ৭৮,৯৯০ টাকা নেয়ার কথা থাকলেও ৫ থেকে ৬ লাখ টাকা হাতিয়েছে দালাল ও এজেন্সি চক্র। এতে লাভের অঙ্কটা ২৪,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। অবশ্য দালালদের ওপর দায় চাপিয়ে এজেন্সিগুলো বলছে কর্মী প্রতি মাত্র ৫ থেকে ৬,০০০ টাকা লাভ করেছেন তারা। কিন্তু দালালদের কারণে তাদেরকে দায়ী করছে ভুক্তভোগীরা। আমরা এখানে কিন্তু যখন যাই তাদের কাছে বলি যে তোমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে বা কি করেছে, ওরা কিন্তু তখন আমাদেরকে বলে না। তখন আমরা বলি যে আপনারা তো সরাসরি আমাদের কাছে আসেন না, যখন প্রবলেমগুলো হয় তখন আপনারা আমাদের কাছে আসছেন, কিন্তু এর আগে আপনারা আমাদের কাছে আসেন না কেন? দস্যুতাকারী ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছে। কে কত টাকা কিভাবে নিয়েছে, শেষ বেলায় গিয়ে কত টাকায় আসছে, এটা আমার নলেজে নেই। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতির দায় এড়াতে পারে না সরকার। অভাব ছিল সমন্বয়ের। প্রাইভেট সেক্টর মানে রিক্রুটিং এজেন্সিদের, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের যে বিএমইটি আছে তাদের, এটার একটা সমন্বিত জায়গা। এখন এখানে ব্লেম গেম করে আসলে লাভ হবে না। এখানে সমন্বয়টা বড় ব্যাপার ছিল, সমন্বয়টা ঠিকমতো হয়নি। 2009, 16 ও 18 সালের পর চতুর্থবারের মতো বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশের বড় শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া। গত 1.5 বছরে সৌদি আরবের পর সবথেকে বেশি শ্রমিক গিয়েছে সেখানে। তবে বারবারই চক্র, অনিয়ম আর দুর্নীতির অভিযোগে বন্ধ হচ্ছে শ্রমবাজারটি, যা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য বর্তমানে বড় ক্ষতির কারণ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।
মে মাসে গেল বছর অর্ধেক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও মৃত্যু হয়েছে 6 গুণ। এবার কিছুটা দেরিতে বৃষ্টি শুরু হওয়ায় এখনও হাসপাতালে রোগীর চাপ কিছুটা কম। তবে গেল বছর 1000 মৃত্যুর বিপরীতে এবার 600 আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে 12 জনের। চিকিৎসকেরা বলছেন এবার আক্রান্ত রোগীদের জটিলতাও অনেক বেশি। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন উপজেলা পর্যায়ে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন 4 রোগী, শিশু ওয়ার্ড সহ রোববার ভর্তি রোগী 8 জন, যা গেল বছর একই সময়ে ছিল 80 জন। হাসপাতালের ভর্তি রোগীদের দীর্ঘমেয়াদী জ্বরের সঙ্গে বমি, মাথা ব্যথা সহ দেখা দিচ্ছে নানা জটিলতা। 6 দিন থেকে জ্বরে মানে কমে না, সাইরে জ্বর উঠে। 3 দিন হয়েছে আজকে নিয়ে, শুক্র শনি রবি। আর অসুস্থ থেকে আরো 4 দিন আগ থেকে জ্বর, মাথা ব্যথা এগুলি অনেকদিন ধরে। গেল বছর মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছিল 1000 রোগী, মৃত্যু হয়েছিল 2 জনের। এবছর ভর্তি রোগীর সংখ্যা 644 হলেও মৃত্যু হয়েছে 12 জনের। চিকিৎসকরা বলছেন একাধিকবার আক্রান্তের কারণে রোগীর জটিলতা বেশি হচ্ছে। ম্যাক্সিমাম কমপ্লিকেটেড, কারণ খুব প্লেন রোগী কম আসতেছে, কারণ এরা সেকেন্ড থার্ড টাইম ইনফেক্টেড। যেমন অনেক রোগী জানিই না তার ডেঙ্গু আক্রান্ত, সে হয়তো জ্বর নিয়ে আসছে। অনেক রোগী কথা বলছে, স্যার আমাকে ডাক্তারও বলেন ওষুধ খেয়েছি, ভালো হচ্ছে না। যখন দেখলাম, পরীক্ষা করলাম, ডেঙ্গু ধরা পড়লো। যেখানে এরা কমপ্লিকেটেড ডেঙ্গুর যে রোগী, এগুলো বেশি আসতেছে। চলতি বছর দেরিতে বৃষ্টি শুরু হওয়ায় ডেঙ্গুর মৌসুমে কিছুটা তারতম্য হতে পারে। তবে গেল সপ্তাহের বৃষ্টির প্রভাবে কয়েকদিনের মধ্যে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বৃষ্টি পড়ার সাথে সাথে দুটো ব্যাপার ঘটে, নানা জায়গায় বৃষ্টির পানি জমে থাকে, এতে পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। অন্যদিকে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে, ফলে এই এডিস মশা ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো রোগের বিস্তারে সহযোগ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন এবার উপজেলা পর্যায়ে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা প্রস্তুতি, সেটা আমাদের প্রচুর স্যালাইন আছে। আমাদের এখন চিকিৎসকরা একদম উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগের চিকিৎসা সম্বন্ধে ওয়াকেবল, ডেঙ্গি আমাদের গাইডলাইনও আছে। সুতরাং এতে কোনো অসুবিধা হবে বলে মনে করি না। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির আগে মশা নিধনে জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। লাগাম টানা যাচ্ছে না মুরগির ডিমের দামে। দিনের পর দিন দাম বাড়লেও এর সুফল পাচ্ছে না প্রান্তিক পর্যায়ের খামারিরা। উল্টো খাদ্য ও ওষুধের দাম বাড়ায় লোকসানে তারা। খামারিদের অভিযোগ, ডিমের বাড়তি দামে লভ্যাংশ পুরোটাই খেয়ে নিচ্ছে বড় বড় কোম্পানির সিন্ডিকেট। কুড়িগ্রাম থেকে সহকর্মী মনোয়ার হোসেন লিটনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভরসার নাম লেয়ার মুরগির ডিম। কিন্তু বাড়তে বাড়তে এ ডিমের ডজন এখন 150-তে গিয়ে ঠেকেছে, যা গরিবের পুষ্টি চাহিদা পূরণে বড় বাধা। হঠাৎ করে 2 দিন থেকে 46 টাকা ডিম। সিন্ডিকেটরা ডিম ফ্রিজের মধ্যে রাখছে, গোডাউনের মধ্যে রাখছে, কিন্তু দোকানদাররাও তো ওই হিসেবে দোকানদাররাও বাড়ে। একটা ডিম আমরা কিনি 10 টাকায়, এখন থেকে 12 টাকা 13 টাকা। এইভাবে কি চলা যাবে? কিন্তু কারা বাড়াচ্ছে ডিমের দাম? উত্তর খুঁজতে যাওয়া যাক কুড়িগ্রামের কয়েকটি খামারে। রাজারহাট উপজেলার খামারি মনিরুল ইসলাম এনজিওর চাকরি ছেড়ে 2015 সালে শুরু করেন লেয়ার মুরগির ডিম উৎপাদন। 22 লাখ টাকা ব্যয়ে তৈরি করেন 2টি মুরগির শেড। মূলধন বিনিয়োগ করেন আরও 25 লাখ। প্রথম দিকে ব্যবসায় লাভের মুখ দেখলেও গেল কয়েক বছরে লোকসানে এই খামারি। চলতি বছরের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 23 লাখ টাকা। তাই খামার এখন মুরগি শূন্য। 2000 মুরগির খামার করা একই এলাকার শাহজাহান আলীও লোকসানে। আগামী 2 মাসের মধ্যে খামার বন্ধ হওয়ার শঙ্কা তার। শুধু মনিরুল ইসলাম বা শাহজাহান আলী নয়, কুড়িগ্রামের শত শত উদ্যোক্তা এখন পুঁজি হারিয়ে নিঃস্ব। 2টা খামারে 5000 মুরগি ছিল। এই 5000 মুরগিতে দেখা যায় পার ডে আমার লস প্রায় 4500-5000 টাকা। এরকম করতে করতে দেখা যায় যখন আমি ফিড এবং ঔষধ নিয়ে লাস্ট পর্যন্ত আমি চলতে পারতেছিলাম না, তখন আমি লাস্টে মুরগিগুলো বিক্রি করে দেই। ডিমের বাজার বাড়লে তখন তো চিল্লাহল্লা শুরু হয়, কিন্তু খাদ্যের বাজার যখন বাড়ে তখন তো আর কেউ কিছু কথা বলে না। আমরা খামারিরা তো এইভাবে মার খাচ্ছি। খামারিরা বলছেন ফিডের দাম বৃদ্ধি এবং বড় বড় কোম্পানি ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিমের বাজার নিয়ন্ত্রণ করায় বছরে বেশিরভাগ সময় উৎপাদন খরচের নিচে ডিম বিক্রি করতে হচ্ছে। এই জগৎটা একটা সিন্ডিকেটে পরিণত হয়ে গেছে।
ফলে যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তারা টিকে আছে, আমাদের মতো খামারিরা আর এই জগতে টিকতে পারতেছে। দাম শুনি অনেকেই বড় বড় ব্যবসায়ীগুলো মনে করেন স্টক করতেছে। ডিমের বাজারের এসব সিন্ডিকেট ভেঙে মুরগির খাদ্য ও অন্য জিনিসের দাম সহনীয় রাখতে সরকারের প্রতি দাবি খামারিদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সবজির বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। সবজির বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির এবং মৌলভীবাজার থেকে সহকর্মী সালে এলাহি কুটে। প্রথমেই চলে যাচ্ছি কুমিল্লা, সেখানে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, যদিও 50 টাকার নিচে নেই কোনো সবজি, তাছাড়া কিছু কিছু সবজির দাম 100 তো ছাড়িয়েছেই। এই অবস্থায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন আর ক্রেতাদের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে, বিস্তারিত জানাবেন। জি লিনি, আপনি যেটা বলছিলেন আসলে নিত্যপণ্য বাজারে যেন অস্থিরতা কাটছে না। তবে একটা বিষয় জানা যায় কি, কুমিল্লার যে বাজারগুলো আমরা দেখেছি আসলে নিত্যপণ্য বাজারে মানে কোন পণ্যটা আসলে দাম বাড়েনি, তাদেরকে আমি কথা বলতে চেষ্টা করেছি। ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন কুমিল্লার নিত্যপণ্য বাজারে প্রতি কেজিতে আসলে 20 থেকে 30 টাকা, সেদিক থেকে 10 থেকে 15 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। তো বিশেষ করে আলু, যেখানে রয়েছে আলু, করলা, আসলে আপনার কাকটা কি বলবো, মানে কোনোটা স্বস্তিতে নেই। ক্রেতারা বলছেন আসলে আমরা ক্রয় ক্ষমতা চেয়ে আমাদের ব্যয় বেশি, ব্যয় বেশি হওয়ার কারণে তারা এবং যারা পণ্য বিক্রি করছেন তারা বলছেন বিক্রেতারা আমরাও বিপদে আছি। কারণ হচ্ছে যেভাবে নিত্যপণ্যের কাঁচা বাজার যেভাবে বাড়ছে, তাতে করে যারা ক্রেতা রয়েছে তারা আসলে আমরা উত্তর দিতে পারি না। তারা বলছেন আসলে বাজারে অস্থিরতার কারণে সবকিছু মিলিয়ে আসলে কুমিল্লার যে অবস্থা, আমি দেখি নিত্যপণ্য বাজার আসলে অস্থিরতা রয়েছে। আপনাকে আমি জানি রাখি, কুমিল্লার অস্থিরতার কারণে কুমিল্লা নিত্যপণ্য বাজার আমরা প্রতিটা পণ্য দাম বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা থেকে যে নিত্যপণ্য যে বাজারে অস্থিরতা, সে অস্থিরতা কাটছে না। আমি এখন চলে এসেছি মৌলভীবাজারের আমাদের সালে আলাইয়ের কাছে। সালে আলাই আমরা বিস্তারিত জানাবেন নিত্যপণ্য বাজার নিয়ে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, মৌলভীবাজারে এই মুহূর্তে আমি আছি এখন সবজির যেটা সবচেয়ে বড় আড়ত, সেখানে আপনাকে একটা বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারে এই ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় থেকে মৌলভীবাজারের সবগুলা সবজির দাম, প্রতিটা সবজির দামে 15 থেকে 20 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম কৃষকের সাথে। কৃষকরা বলেছেন যে তাদের যে এই উৎপাদিত সবজি, যে সবজিটা ভারী বৃষ্টিপাতের কারণে সেই সবজিটা পানি জমে সবজিটা নষ্ট হয়ে যায়। এবং এ বিষয়ে বলেছিলাম কৃষি বিভাগের সাথে, কৃষি বিভাগ বলেছে এই বিষয়ে তারা কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে এখন পেঁপের সময়, পেঁপের গাছগুলো অনেকগুলাই মরে যাচ্ছে। এছাড়া পটল, ঢেঁড়স যেগুলো আছে সবগুলোর দামই 15 থেকে 20 টাকা কেজিতে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে কৃষি বিপণনের যারা কর্মকর্তা আছেন তারা যেটুকু কাজ করছেন সেটা আসলে কোনো ফলপ্রসূ পাচ্ছেন না। মানুষের অনেকটাই নাবিশ্বাস হয়ে যাচ্ছে সবজি কিনতে, অর্থাৎ হাত বদলের পরেই প্রতিটা সবজির দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর এই যে মৌলভীবাজারের যে সবজির আড়ত, এই আড়তে প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকার সবজি লেনদেন হয়, কিন্তু এই মুহূর্তে অনেকটা সবজির পাওয়া যাচ্ছে না, যার কারণে যারা ব্যবসায়ী আছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যারা এই জায়গায় কাজ করেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বিষয়ে কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ বলেছে যে তারা যে এই ভারী বর্ষণের পরে যে সবজির ক্ষতি হয়েছে, সেই সবজির ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদেরকে নানাভাবে পরামর্শ দিচ্ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের সবজি বাজারের সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সিঙ্গাপুরে ওয়ার্ল্ড সিটি সামিটে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। সামিটে কি কি কর্মসূচি আছে সেটি জানাবেন আমাদের। যে ওয়ার্ল্ড যে সিটি সামিট অনুষ্ঠিত হয়, এটি সারা বিশ্বের যে যত শহরের মেয়ররা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেন এবং এই সিটি সামিটে কিন্তু সারা বিশ্বের মেয়র অংশগ্রহণ করছেন এবং এটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে। এবং আমার সাথে রয়েছেন এই মুহূর্তে গাজীপুর সিটি নবনির্বাচিত মেয়র এবং তার উপদেষ্টা অর্থাৎ জায়েদা খাতুন, এবং তার সাথে রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, যিনি এই সিটি সামিটে অংশগ্রহণ করছেন। তার সাথে আমরা কথা বলবো আসলে এই সিটি সামিটে আপনারা প্রথম দিনে কি দেখলেন, কি জানলেন, কি বুঝলেন? আপনারা জানেন আমাদের এই ওয়ার্ল্ড সিটি সামিটের মধ্যে প্রায় 93টি দেশের মেয়ররা এখানে উপস্থিত হয়েছে, সারা দুনিয়ার থেকে তারা আসছে। এটা হচ্ছে দেশের জন্য ভাবনা এবং চিন্তা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি ধরনের সিটি রেখে যাওয়া যায়। সারা দুনিয়ার মানুষ এবং সারা পৃথিবীর যেসব রাজধানীগুলো আছে সেসব দেশের সিটি কর্পোরেশনের মেয়ররা এখানে সবাই উপস্থিত হয়েছেন। আমেরিকা সহ ইউরোপ এবং জাপান, আমেরিকা এবং আমাদের সাউথ এশিয়ার যারা আছেন
সব দেশে মোটামুটি রাজধানীর মেয়ররা এখানে উপস্থিত। এখানে আমার সিঙ্গাপুরের গভর্নমেন্ট, মহামান্য রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার এবং মন্ত্রী পরিষদের সদস্যরা এখানে উপস্থিত। তারা এক এক সময় এক একভাবে এখানে সেমিনার করছেন এবং বিশেষ করে তরুণ প্রজন্মরা, ভবিষ্যৎ প্রজন্ম কী ধরনের সিটি কর্পোরেশনের নাগরিক হতে চায় এবং তারা কী ধরনের সেবা পেতে চায় সেগুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। টিম বাই টিম কোন কাজের পরে কোন কাজটা করবে, সিটি কর্পোরেশনের নাগরিকরা তারা কোন ধরনের সেবা পাবে, পরিবেশগত দিক কীভাবে হবে, মানুষের জীবন মান উন্নয়ন কীভাবে, মানুষের কর্মসংস্থান কীভাবে হবে এবং মানুষ তার স্মার্ট করার জন্য, তার শহরকে এবং নিজেকে স্মার্ট করার জন্য যা যা প্রয়োজন এই সামিট থেকে আমরা সেগুলো শিখছি। আমরা দেখলাম কেপটাউন শহর দেখলাম, ব্রাজিলের শহর দেখলাম, যেগুলো দেখতে একদম মানে কি বলা হয় অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা স্বপ্নের মতো। গাজীপুর, ঢাকা দক্ষিণ বা বাংলাদেশ সম্ভব, আপনি কি মনে করেন? বাংলাদেশে করাটা কঠিন, কিন্তু মানুষ চেষ্টা করলে কখনো বিফল হয় না। সেই হিসেবে আমরা চেষ্টা করছি। আমাদের গাজীপুর, ঢাকা এবং চট্টগ্রাম সব এখানে 3টি সিটি আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই মিলেমিশে একসাথে একটা প্যাকেজ তৈরি করে দিই। ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্যান্য দাতা সংস্থাগুলো আছে যেগুলা জাইকা, এডিবি সহ সবগুলোই তারা এখানে তাদেরও প্রতিনিধিরা আছেন, কীভাবে গেলে সুন্দরভাবে করা যায়। সেই হিসাবে যেহেতু আমাদের যে জায়গা এগুলা আগে থেকে মাস্টার প্ল্যান ছিল না, এলোপাথারিভাবে বাড়িঘর এবং রাস্তাঘাট হয়েছে, ড্রেনের ব্যবস্থা আমাদের জন্য খুবই খারাপ এবং আমাদের পরিবেশগত দিক দেখছেন আপনারা, আমাদের হিট বেশি হয়ে গেছিলো, গরম হয়ে গেছিলো এবং পরবর্তীতে আবার ঝড় তুফান সব মিলে আমরা একটা ঝুঁকিতে আছি বাংলাদেশের মানুষ। এগুলো যদি সিটিগুলো যদি আমাদের 10টা 11টা সিটি আছে এবং সারা বাংলাদেশে যদি আমরা এইসব প্রযুক্তিগুলো ব্যবহার না করি তাহলে আমাদের নাগরিকদের জন্য খুব ক্ষতি হবে। আমার মা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, উনি আসছেন কারণ আগে নিজে জানতে হবে এবং আমাদের নাগরিককে জানাতে হবে। নাগরিকদের সুবিধাটা কি হয়, নাগরিকরা যেন সুফলটা পায়, সেই জন্য আমরা সারা দুনিয়া ঘুরছি এবং মেয়রদের সাথে সম্পর্ক রাখছি, সরকারদের সাথে সম্পর্ক রাখছি, প্রযুক্তিগত দিক দিয়ে স্মার্ট কিভাবে সিটি বানানো যায় সেই কাজগুলো আমরা ট্রেনিংও করছি। আমরা আমাদের শহরের বাসী। শেষ প্রশ্ন আপনার কাছে, পরিকল্পনা দরকার নাকি পাবলিক সচেতন দরকার, কোনটাকে দরকার? এখানে পরিকল্পনা দরকার, পাবলিকের সচেতনতা প্রয়োজন। সচেতনা করার জন্য রাজনৈতিক যে মুভমেন্ট, মানুষের যে সাংগঠনিক সে দক্ষতা, সেগুলো মানুষের মধ্যে দেশপ্রেম হিসাবে করা উচিত। সেজন্য আমরা চেষ্টা করছি মা সন্তান এবং আমাদের শহর গাজীপুর মানুষকে কীভাবে ভালো রাখা যায়। একটা শহর যখন উন্নত হবে পাশের শহরগুলো দেখে আস্তে আস্তে কিন্তু সেটা ডেভেলপ করার জন্য চেষ্টা করবো এবং সারা দুনিয়ার সাথে আমরা সম্পর্ক রাখছি আমাদের শহরের মানুষকে ভালো রাখার জন্য। গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক যেন ভালো থাকে, দেশের ঢাকা সহ অন্যান্য সিটি কর্পোরেশন যেগুলো আছে সেই সব নাগরিক যা সর্বোপরি দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, সেজন্য আমরা কাজ শেখার জন্য আসছি, অভিজ্ঞতা নেওয়ার জন্য আসছি। এই অভিজ্ঞতাটা আমাদের মাঠ পর্যায়ে কাজে লাগাতে চাই। আমাদের অর্থনীতি এবং আমাদের সামাজিক মর্যাদা, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে স্বাধীন দেশ, আমরা যেন সুন্দরভাবে সেটা বাসযোগ্য করতে পারি, সে ধরনের একটা পরিবেশগত দিক তৈরি করতে চাই। সেই হিসাবে সিঙ্গাপুর গভর্নমেন্ট সহ যারা এখানে আমাদেরকে সহযোগিতা করছে, সারা দুনিয়ার মেয়ররা এখানে আসছে, তাদের সাথে বন্ধুত্ব করে তারা কিভাবে একেবারে নিচ থেকে উপরে উঠছে সেসব প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা গাজীপুরের মানুষের জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য কল্যাণমুখী কাজ করতে চাই। স্মার্ট বাংলাদেশের মধ্যে স্মার্ট সিটি কর্পোরেশন আমরা করতে চাই গাজীপুরকে। শুনছিলেন গাজীপুরের মেয়র যিনি উপস্থিত তিনি বলছিলেন এবং এখানে যারা মেয়র এসেছেন তারা কিন্তু দেখাচ্ছিলেন তাদের নিশ্চয়ই শহর এলাকা। আমরা দেখেছিলাম বাংলাদেশের তুলনায় প্রত্যেকটি জায়গা, বিশেষ সিঙ্গাপুর সহ যারা অন্যান্য যে শহর আছে সেগুলো কিন্তু অনেক উন্নত এবং আশা করি তারা এই মেয়ররা অংশ নিয়ে তারা বলছেন তারা কিন্তু তাদের নিজ নিজ এলাকা, বিশেষ করে ঢাকার দক্ষিণ, গাজীপুর এবং চট্টগ্রাম, তারা কিন্তু তাদের শহরকে স্মার্ট করবেন। তো সব কিছু মিলে সিঙ্গাপুর থেকে আমার কাছে সব অবস্থা। লিনিয়া, মুন্না, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সিঙ্গাপুরে ওয়ার্ল্ড সিটি সামিটে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ, গাজীপুর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী তৌফিক মাহমুদ মুনার কাছ থেকে। এবার বাজেটের খবর। আসছে বাজেটের সরকারকে প্রায় 40% ব্যয় করতে হবে ভর্তুকি, সুদ পরিশোধ এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ। বিশেষজ্ঞরা মনে করেন এর ফলে পিছিয়ে পড়ছে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলো। কাঠামোগত সমস্যার কারণে এই খাতগুলোতে অর্থ ব্যয় বেশি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিস্তারিত আমিনা প্রণামের প্রতিবেদন। আগামী 6 জুন 2024-25 অর্থ বছরের জন্য 7,96,900 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মোটামুটি স্পষ্ট, আসছে বাজেট হবে সংকোচনমূলক। বৈশ্বিক পরিবেশ, ডলার সংকট, অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের প্রবণতা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতি সহ নানা কারণে দেশের অর্থনীতি যাচ্ছে চাপের মধ্যে দিয়ে। আগামী অর্থবছরের বাজেট চলতি অর্থবছরের চেয়ে 4% বেশি। এই বাজেটের প্রায় 40% ব্যয় হবে ভর্তুকি, সুদ পরিশোধ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ। অর্থ মন্ত্রণালয় বলছে এ 3 খাতে 3,14,700 কোটি টাকা বরাদ্দ দিতে হবে, যার মধ্যে ভর্তুকি ও প্রণোদনা বাবদ 1,11,000 কোটি টাকা, সুদ বাবদ 1,16,000 কোটি টাকা আর বেতন বাবদ 87,700 কোটি টাকা ব্যয় হবে। গেল 5 বছরের রাজস্ব আয়ের তুলনায় মজুরি, পেনশন, ভর্তুকি ও সুদ বাবদ ব্যয় শুধু বেড়েছে। দেশে অর্থনীতির এমন প্রেক্ষাপটে অভ্যন্তরীণ ঋণ, ভর্তুকি ও অন্যান্য অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনা এবং রাজস্ব বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রশাসনের ব্যয় বাড়ে, প্রশাসনিক কর্মকর্তাদের অ্যালাউন্স বাড়ে, নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। কতগুলো আশ্চর্যজনক জিনিস আছে। প্রশাসনের যারা লোক, তাদের যে আপনার পেনশন বেনিফিট, সেটা সামাজিক নিরাপত্তা হিসাবে ব্যবহার করে। এটা কি সামাজিক নিরাপত্তা? সামাজিক নিরাপত্তা কাদের জন্য? যারা দুস্থ, বিধবা, প্রতিবন্ধী, তাদের জন্য সামাজিক। আর কাঠামোগত সমস্যার কারণে এসব খাতে অর্থ ব্যয় বেশি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। একটা কাঠামোগত সমস্যা, আমরা যে কাঠামোর মধ্যে আছি, যেমন বেতন তো বন্ধ করতে পারবো না, পেনশনও বন্ধ করতে পারবো না, সুতরাং রেট অফ ইন্টারেস্ট যেটা তোমার বিভিন্ন ঋণ করেছি তার তো কিস্তি দিতে হবে, তার রেট অফ ইন্টারেস্ট তো দিতে হবে। তো সেই জন্য সেটার জন্য যে খরচ, সেটাও তো বন্ধ করা যাবে না। সেই জন্য এটা বোধহয় দেওয়াই লাগবে। সেই জন্য চেষ্টা করতে হবে যে এই খরচগুলো যাতে আর না বাড়ে। ঋণ পরিশোধ, পেনশন এবং ভর্তুকি বাবদ যেন অযথা কোনো ব্যয় না হয়, সেদিকে সরকারকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। জামালপুরে হাই স্কুলে ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্য, ভিটে মাটি বিক্রি করে টাকা দিয়েছেন প্রার্থীরা। ডিসিকে জানানো পরও মিলছে না সুরাহা। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন এখনো উপকূলে। ভোলায় আঘাতে 6 দিন পরও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতরও দিন কাটছে তাদের। যদিও জেলা প্রশাসক বলছেন বরাদ্দ পেলে তাদের পুনর্বাসনে করা হবে সরকারি সহায়তা। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বৃদ্ধ নূরজাহান বেগম। দিনমজুর স্বামীর অসুস্থতায় 7 সদস্যের পরিবারে চলে চরম অভাব অনটন। সহায় সম্বল বলতে একটি মাত্র ঘর থাকলেও তা ঘূর্ণিঝড় রিমালে ভেঙে গেছে। টানা 6 দিন ধরে এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন পুরো পরিবারের। নতুন করে ঘর তোলার সামর্থ্য নেই পরিবারটির। ক্ষয়ক্ষতি হয়েছে, দুয়ার ভাঙিয়া ছুটিয়ে গেছে, ঘর দুয়ার কই থাকবো, কই যাবো, কই কি আমি হাই হতে সে কেমন কেমন। শুধু নূরজাহানি নয়, মানবেতর অবস্থায় দিন কাটছে তার মতো অনেকেরই। মাথা গোজার ঠাঁই হারিয়ে আকাশের নিচে কষ্টে দিন কাটছে তাদের। তারা বলছেন তাদের কাছে এখনো পৌঁছায়নি কোনো সহায়তা। তাই শত কষ্ট আর দুর্ভোগে ভাঙা ঘরেই আশ্রয় নিয়েছেন কেউ কেউ। আমাকে যদি কিছু সহযোগিতা করে আমরা ওইটা খারাইতে পারবো না, সহযোগিতা যদি না করে আমাকে ওটার মতন কোনো শক্তি নেই। আমরা 5 দিন ধরে খালি আকাশের নিচে আমরা উদাম থাকতে আছি। ঘর দুয়ার সব পরিয়ে গেছে, মাটি চুড়ি সব ধুয়ে লেগে গেছে। আমার স্বামী নেই, আমি বিধবা। মনে করেন আমরা মানুষের বাড়িতে থাকি, ঘর দুয়ার কিছুই নাই, যে সব কিছু লেগে গেছে ভেঙে ছিঁড়ে। ঘূর্ণিঝড় রিমালে জেলার 7 উপজেলার কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ মানুষ। তাদের এই দুরবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বরাদ্দ পাওয়া সাপেক্ষে সরকারি সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী দুর্গত মানুষদেরকে পুনর্গঠিত করার জন্য, তাদের পাশে থাকার জন্য জেলা প্রশাসকদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং সেই অনুযায়ী মূলত জেলা প্রশাসন সামগ্রিকভাবে সমন্বিতভাবে এই দুর্গত মানুষের পাশে রয়েছে। জেলায় বিধ্বস্ত হয়েছে প্রায় 2000 ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মাছের ঘের ও ফসলি জমি, যা টাকার অঙ্কে 394 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
জামালপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ঘুষ নিয়ে চাকরি প্রার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে। এমনকি ঘুষের জন্য প্রার্থীদের শেষ সম্বল ভিটে মাটি বিক্রি করে টাকা দিয়েও মিলছে না চাকরি। ভুক্তভোগীরা জানান জেলা প্রশাসনকে জানানোর পরও মিলছে না সুরাহা। জামালপুর প্রতিনিধি মেহেদী হাসানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিন। জামালপুর সদর উপজেলার শেষ প্রান্তে অবস্থিত শৈলেরকান্দা মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে বসে কাঁদছেন এক মধ্যবয়সী নারী। নাম আলপনা আক্তার। অসহায় এই নারী চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে চাকরির জন্য নিজের জমি বিক্রি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ রানার কাছে টাকা দেন। কিন্তু পুরো ঘুষের টাকা দিতে না পারায় 2 বছরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। আলপনার স্বামী একজন মানসিক প্রতিবন্ধী। আলপনার ফুটফুটে একটি ছেলে সন্তান ছিল। গত 5 মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। চাকরি তার খুব প্রয়োজন বলে জানান তিনি। আমি একটা অসহায় মানুষ দেখে তো এই চতুর্থ শ্রেণীর চাকরির জন্য আবেদন করছিলাম, নাকি আমার জায়গা জমি তো বিক্রি করছি, প্রতিশ্রুতি দিব, আবার চাকরি দিয়ে আবার দেয় না কিসের জন্য। আলপনার অভিযোগের কথা শুনতে শুনতেই আর এক ভুক্তভোগী নারী নুরুন নাহারও একই অভিযোগ করেন। তিনি জানান এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েও সুরাহা পাচ্ছেন না। জমি বিক্রি করে টাকা দেওয়া হয়েছে, যেমন 10 লাখ টাকা, তারপরে অন্য এক লোক নিয়ে ঢুকাইছে। ন্যায্য বিচার চাই। রামগড়ের সাথে যে এরকম একটা দুর্নীতি করা হলো, প্রতারণা করা হলো, কেন করা হলো? শুধু এই 2 নারীই না, বিদ্যালয়ের অফিস সহায়ক পদে আরো 12 প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয়রা বলেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মৌলভীনগর উচ্চ বিদ্যালয়কে দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অনিয়মের আখড়ায় পরিণত করেছেন। আর নিয়োগ নিয়ে যে সব টাকাগুলা নিছে অসহায় মানুষের কাছ থেকে, তাদের কিন্তু দেয় না, চাকরি দেয় না, না নিয়া এদের হরানি করাইতেছে। চাকরি না দিতে খালি টাকা করে আত্মসাৎ করতেছে। আত্মসাৎ ছাড়া এনে কিছু নাই, সব আত্মসাৎ। কথা বুঝছেন? তা যাই হোক, আমরা এটার বিচার চাই। গোপনে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির দুর্নীতি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। বিশ্বকাপে ওমানের দেয়া 110 রানের টার্গেটে যাওয়ার পথে নামিবিয়া, রাতে শ্রীলঙ্কার মুখোমুখি সাউথ আফ্রিকা। চতুর্থ দফার উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা চলছে সিরাজগঞ্জে। 5 জুন এখানকার কামারখন্দ ও রায়গঞ্জে হবে ভোট। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী হওয়ায় মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সহকর্মী সাইমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 4 ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা। ভোটার 1,21,650 জন। চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আরো 4 জন। 5 জুনের ভোট ঘিরে প্রচারণায় দিনরাত এক করছেন প্রার্থীরা। এই নির্বাচনে আমি বিশেষ করে সামাজিক শৃঙ্খলা, মাদকমুক্ত কামারখন্দ এবং কর্মসংস্থান সৃষ্টির সাথে সাথে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ব্যাপকভাবে গ্রহণ করার প্রতিশ্রুতি নিয়েই আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। জনগণের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই, জনগণের কল্যাণমূলক কাজ করার জন্যই আসলে আমি নির্বাচনে আসছি। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, মাদক এবং জুয়া এই মুক্ত কামারখন্দ করার। 9 ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত রায়গঞ্জ উপজেলা। ভোটার 2,61,840 জন। চেয়ারম্যান পদে 4 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 4 জন। নির্বাচনের রেজাল্ট কি হবে জানি না। আমাদের নির্বাচনের প্রচারণার যেটা মূল বিষয় যেটা সেটা অসংখ্য ভোটের উপস্থিতি করা, এবং আমার মনে হয় যে অন্যান্য উপজেলায় যে পরিমাণ ভোট উপস্থিত হয়েছে এখানে তার চেয়ে কিছু বেশি অবস্থিত হবে। তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, পাশাপাশি অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে এই রায়গঞ্জ উপজেলাবাসীর জন্য সার্বিকভাবে আমি কাজ করে যেতে চাই। রিটার্নিং কর্মকর্তা বলেছেন, চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নিউজ ডেস্ক, দেশ টিভি।